নিয়ে অতিরিক্ত শূন্যপদ নিয়ে যেভাবে সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ একটা ভিত্তিহীন ন্যারেটিভ তৈরি করতে চাইছিল, কুৎসা করছিল, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছিল এবং সিবিআই তদন্ত প্রায় হয়ে গেল, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল। সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘষে দিয়েছে। এটা প্রমাণিত হয়েছে যে এই এসএন পোস্ট নিয়ে সিপিএম বিজেপি কংগ্রেসের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা, অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন, মুখোশ খুলে গিয়েছে এদের। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন সিবিআই তদন্তের কোনো প্রশ্ন ওঠে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপাল অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্রীয় এই কাঠামোয় এভাবে এই ধরনের কাজ করা যায় না। ফলে যেগুলো সিপিএম বিজেপি বলে আসছিল সেই কথাগুলো যে কতখানি অসার বস্তু, মানুষকে বিভ্রান্ত করার জন্য, গোয়েবেলসীয় প্রচারের জন্য এগুলো বলা হচ্ছিল, সেটা আজ সুপ্রিম কোর্টের রায় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। নেতাজি মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে থাকার পাশাপাশি যে একটা অংশ বলছে যে অযোগ্যদের পাশেও তিনি আবার দাঁড়াচ্ছেন এবং তা নিয়ে প্রচণ্ড সমালোচনার ঝড় তুলছে। দেখুন, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী কাল এই বিপন্নদের পাশে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে সবিস্তারে বলেছেন। এবার অধিকাংশই যারা বিপন্ন তারা পূর্ণ আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপর, কারণ তিনি এই জটটা খোলার চেষ্টা করছেন। যে জট খোলার চেষ্টা ত্রিপুরায় সিপিএম জট পাকিয়েছে, খোলেনি। বিজেপি জট খুলবো বলেছিল, খোলেনি। মধ্যপ্রদেশে বিজেপি জট পাকিয়ে খোলেনি। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের রায়ে যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অধিকাংশই পুরোদস্তুর তার উপর আস্থা রাখছেন, কিন্তু কিছু অংশ একেবারে সিপিএম বিজেপির প্ররোচনায় যারা বিভ্রান্ত হচ্ছেন, তারা দু একজন বিপথে চালিত হচ্ছেন। ফলে মুখ্যমন্ত্রী কি চেষ্টা করছেন, দয়া করে সেটুকু ধৈর্য ধরে একটু অপেক্ষা করে, একটু সময় নিয়ে, একটু নজর রেখে করার বদলে তারা একটা রাজনীতির ঘুঁটি হয়ে যাচ্ছেন। সেটা বোধহয় এই সময় জট খোলার চেষ্টা যখন চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তখন বোধহয় এই রাজনৈতিক জটিলতা বা রাজনৈতিক প্ররোচনায় পা না দেওয়াই ভালো। আজকে বহু স্কুলে দেখতে পাওয়া গেছে যে শিক্ষকরা গেছেন বা শিক্ষিকারা কাজে যোগ দিতে, কিন্তু তাদের হয় একটু পিআইসি বারণ করছে, বা কোনো জায়গাতে অনেকেও নিজেরাই বলছেন যে স্কুলে গেলাম কিন্তু ক্লাস নেব না, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু খারিজ করে রেখে দিয়েছে, সরকার নোটিফিকেশন করুক প্রপার, তারপর হয় কাজে যোগ দেবো, এরকম কিছু অনেকে যোগ দিয়েছে, কিছু লোক যোগ দিয়েছে। দেখুন, এটা তো ঘটনা যে একটা জটিল বিষয়। ফলে প্রথম দিকটায় একটু এই দ্বিধা দ্বন্দ্ব, মানসিক নানা চিন্তা উদ্বেগ এগুলো থাকে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী কাল নিজে সবিস্তার ব্যাখ্যা দিয়েছেন, তাতে আশ্বস্ত হয়ে বহু শিক্ষক শিক্ষিকা আজ স্কুলে গিয়েছেন, কাজ করেছেন। যদি কারোর কোনো দ্বিধা থাকে, আমার ধারণা সেগুলি কেটে যাবে। দুই, কিছু জায়গায় স্কুলের কোনো জায়গা থেকে তাদের বারণ করা হয়েছে। এটা বারণ করাটা ঠিক নয়, কারণ তাদের নির্দিষ্ট কোনো নির্দেশ যে চাকরি নেই এরকম কোনো নোটিফিকেশান শিক্ষা দপ্তর থেকে বা সংশ্লিষ্ট জায়গা থেকে স্কুলগুলোতে পৌঁছয়নি। ফলে কেউ কাউকে বারণ করছেন, বাধা দিচ্ছেন, এগুলো মানে ভুল কাজ, এগুলো করার অবস্থা নয়। এখন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যাদের কোনো কাজে যেন সার্ভিস ব্রেক না হয় তারা কাজ করবেন। বাকিটা তো আমরা মুখ্যমন্ত্রী পুরোটা যা বলেছেন সবাই শুনেছি। বাকিটা একটু তিনিও চেষ্টা করছেন, সমস্তভাবে আইনি পথে চেষ্টা করছেন, প্রশাসনিক কি পথ আছে দেখছেন। ফলে একটু সময় দেওয়াও, এখন একটু একটা তাৎক্ষণিকতা, আকস্মিকতায় যে উদ্বেগের একটা দ্বিধা থাকে, সেটা আবার কোনো চাকরি খেকো দল তো আবার হাওয়া দিচ্ছে। ফলে মানুষের মনে কিছু কোথাও একাংশের মনে হয়তো একটু দ্বিধা দ্বন্দ্ব উদ্বেগ কাজ করছে। আমার ধারণা আস্তে আস্তে সেগুলি কেটে যাবে।
এই যে সমাধান সূত্র বের করতে সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় চেয়ে এবং নির্দেশে কিছুটা বদল চেয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদ তাদের করণীয় তারা করেছেন, এটা নিয়ে আমরা তো রাজনৈতিক দলের কোনো মন্তব্য নেই। তার কারণ সুপ্রিম কোর্টের এই রায় যেমন 26,000 প্রায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিপন্ন, পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, স্কুল চলবে কি করে, পড়াবে কি করে, খাতা দেখবে কে, মানে শিক্ষাকর্মীদের কাজগুলো তাহলে কে করবে। তো মধ্যশিক্ষা পর্ষদ সেই বিষয়ে একেবারে উপযুক্ত প্রশ্নগুলি নিয়ে, যথাযথ প্রশ্নগুলি নিয়ে তারা তাদের আবেদন রেখেছেন। আমরা আশা করব এই গ্রাউন্ড রিয়েলিটি, বাস্তব সমস্যাগুলো মহামান্য সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আগামী 21 তারিখ ওয়েটিং চাকরি প্রার্থী রাজনৈতিকভাবে নবান্ন অভিযান ডাক দিয়েছে। দেখুন, যাদের যন্ত্রণা আছে, যারা যোগ্য অথচ নানা জটিলতায় চাকরি যাদের আটকে গেছে, তারা যদি কোনো কর্মসূচি নেন তার উপর দাঁড়িয়ে তো কোনো মন্তব্য করা যায় না। যারা যন্ত্রণায় আছেন তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের প্রতিবাদ বা দাবিটাকে নথিভুক্ত করার। এবার তারাও অনেকেই জানেন, তাদের অনেকগুলি গ্রুপ জানেন কিভাবে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার চেষ্টা করেছেন এবং এই বিকাশবাবুরা মামলা করে সেগুলো এই SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা কিভাবে তাদেরকে আটকেছে, হ্যাঁ, কীভাবে বাধা দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো ফলে কর্মপ্রার্থী যারা দাবি করবেন চাকরির, তারা নিশ্চয়ই দাবি করতে পারেন, কিন্তু তারা অনেকে জানেন যে এটা মুখ্যমন্ত্রী জট খুলতে যতটা আগ্রহী, সেখানে বিরোধীরা কিভাবে আইনি জট তৈরি করে রেখেছে, তো সেটা তারাও জানেন। তবে তারা যেহেতু দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থী, তারা তাদেরও একটা তাদের জীবনের দাবি, তাদের জীবন যুদ্ধ। ফলে আমরা শুধু এইটুকু আশা করব, সেটা কোনো রাজনৈতিক দলের মঞ্চে পরিণত হবে না, উৎসাহকারী বিরোধীদের, প্ররোচনাদাতা বিরোধীদের মঞ্চে পরিণত হবে না। এর বাইরে যারা কোনো কষ্টে আছেন তারা গণতান্ত্রিক রাজ্যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি নিতেই পারেন। আচ্ছা, SSC 26,000 হোক বা এই অতিরিক্ত শূন্য করা, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে তদন্তই চলছে, কিন্তু বারবার একটা অভিযোগ আছে যে দুর্নীতি যে করেছে তারা অধরা বা সে অধরা। এই কতদিনে অভিযোগগুলো উঠে আসবে? তদন্ত কিন্তু দীর্ঘমেয়াদী। এ তো তাদের ব্যাপার। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকে আপনারা জানেন কারা গ্রেফতার হয়ে আছেন। তো সেগুলো তো সমস্তটাই, আর SSCর যা যা তথ্য দেওয়ার ছিল, নথি দেওয়ার ছিল, সেগুলো তো CBIকে হ্যান্ড ওভার করে দিয়েছে। বাকিটা তো CBI আর সুপ্রিম কোর্টের বিষয়। আমি আর একটা কথা বলি, মুখ্যমন্ত্রী কাল পাশে দাঁড়িয়েছেন 26,000 যারা সুপ্রিম কোর্টের রায়, যে 26,000 প্রায় বিপন্ন, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা স্কুলে যান, আপনারা পড়ান, এবং সেখানে তিনি বলেছেন আপনারা ধরে নিন ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন। এবং তারপরে তিনি বলেছেন যে আমি কোর্টের নিয়ম মেনে কথা বলছি, কোর্টের ভাষায় কথা বলছি, কেউ যদি ভলেন্টারি সার্ভিস দিতে চায় তো দিতে পারে। তার সঙ্গে তিনি যোগ করেছেন বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিন, আমার প্ল্যান ABCDE তৈরি। ফলে নিশ্চয়ই এটা থেকে কিছু অনুমান করা যেতে পারে। যারা ভুক্তভোগী তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটা বলেছেন, সবটা তো এইভাবে বলা সম্ভব নয়। তো এখন এই বাম এবং রাম, এই CPM, BJP এবং কংগ্রেসের একাংশ, তারা হঠাৎ বলছে ভলেন্টারি কাজ করা যাবে না। কেন 2 মাস ভলেন্টারি করব? কাজ করলে পয়সা দিতে হবে। আরে মুখ্যমন্ত্রী, ভলেন্টারিটা তো একটা কোনো তাদের সমাধানের লড়াইয়ের একটা অংশ, সমাধানের জট খোলার সমাধানের লড়াইয়ের একটা পার্ট, এবং তার সঙ্গেও তিনি কিছু শব্দ যোগ করেছেন যারা যেটা বোঝার অনুমান করলে খানিকটা ধাঁচ বোঝা যাবে। কিন্তু এরা প্ররোচনা দিয়ে বলছে, এই CPM আর BJP, যে কেন ভলেন্টারি সার্ভিস। আমি শুধু তাদের জিজ্ঞাসা করি, আজকে আপনাদের মনে হচ্ছে এই CPM আর BJP, কংগ্রেসের একাংশ, আপনাদের মনে হচ্ছে যে স্কুলে গিয়ে পড়ালে কেন বেতন পাবেন না? যদিও মুখ্যমন্ত্রীর কথা
বিকৃতভাবে ব্যবহার হচ্ছে। এই শব্দটার আগে, ভলেন্টারি শব্দটার আগে এবং পরে মুখ্যমন্ত্রীর কিছু শব্দ ছিল, ওরা জেনে শুনে বিকৃতভাবে প্রয়োগ করছে বলেই আমি এই প্রশ্নটা রাখছি যে 2 মাস ভলেন্টারি বলে আপনারা একটা বিকৃত প্রচার করে যে প্ররোচনা দিচ্ছেন। তাই বামরাম শিক্ষকদের জিজ্ঞাসা করি, যখন করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল, ক্লাস নিতে হয়নি, আর অনেক রাজ্যে বেতন অনিয়মিত হয়ে গেছিল, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে, স্কুল যেতে হয়নি, ক্লাস নিতে হয়নি, তখন মনে আসেনি যে পড়াচ্ছি না তাহলে বেতন নেব কেন? তাহলে বামরাম তখন বেতনগুলো নিলেন কেন, ফেরত দিলেন না কেন? আজকে যদি আপনারা একটা স্ট্র্যাটেজির একটা পার্ট, একটা আইনি রণকৌশলের একটা সমাধান সূত্র খোঁজার একটা পার্ট, যে একটা যে ভলেন্টারি সার্ভিস আপনারা দিন, বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে আমার প্ল্যানগুলোর জন্য ওয়েট করুন। আপনারা ডিস্টর্ট করলেন করে ভলেন্টারি শব্দটা আগে দিয়ে আপনারা বললেন যে পড়ালে কেন বেতন পাবো না। তাহলে আমি সেই বামরামকে জিজ্ঞেস করছি, তাহলে পড়াতে যখন হয়নি তখন বেতনটা নিয়ে গেছিলেন কেন? কেন নিয়ে গেছিলেন? তখন মনে হয়নি স্কুল বন্ধ, চারপাশে সংকট, অসংগঠিত ক্ষেত্রের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের উপর নানা সংকট, মুখ্যমন্ত্রী তাদের পাশে যেমন দাঁড়িয়েছেন, আপনাদেরও একদিনের বেতন পর্যন্ত কাটা হয়নি। ফলে যারা এই ধরনের অপপ্রচার করবেন তার আগে এর ব্যাখ্যাটা দেবেন এবং ভাববেন যে আপনারা মাসের পর মাস কোনো ক্লাস নেননি, এই সরকার কিন্তু আপনাদের বসিয়ে বসিয়ে গোটা মাইনেটা দিয়েছে। আজকে যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেল, সেটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে মনে হচ্ছে যে আবেদন গ্রাহ্য হবে না। উনি একটা প্রস্তাব দিচ্ছেন যে এই যে বিকাশবাবুর এত আইনি ওকালতি, এত ওকালতির যে কৃতিত্ব, সেটা ত্রিপুরায় সিপিএম জমানায় 10,323কে বাঁচাতে ব্যবহার করলেন না কেন? এই ব্যাখ্যাটা কেউ চাইবেন? বিকাশবাবুর যে এত জ্ঞান, চাকরি খাওয়ার জ্ঞান, ঠিক বেঠিকের জ্ঞান, যোগ্য অযোগ্যের জ্ঞান, ত্রিপুরায় যখন যে রাজ্যে একটা সময় এই বিকাশ ভট্টাচার্য অ্যাডভোকেট জেনারেল ছিলেন, যদিও তার সময়ের এটা নয়, তার পার্টির এটা, তো সেই বিকাশ ভট্টাচার্যের পার্টি সিপিএমের জমানায় ওইটুকু ছোট্ট রাজ্য ত্রিপুরা পুরো প্যানেল বাতিল হলো শিক্ষকদের 10,323। তখন এই উকিলরা, এই সিপিএমের উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে বলল কয়েকজনের ভুলের জন্য সকলের চাকরি চলে যেতে পারে না, গোটা প্যানেল বাতিল হতে পারে না। আজকে ঠিক উল্টো কথা বলছেন। আমার বক্তব্য, বিকাশবাবু যে কথায় কথায় চাকরি খাওয়ার সমর্থনে এত যুক্তি দিচ্ছেন, আপনার এত জ্ঞান, আপনি তো সত্যি আইনের সমুদ্র, কিন্তু আপনি ত্রিপুরার 10,323 জনকে বাঁচাতে পারলেন না কেন? আপনার জ্ঞানটা বাঁচানোই গেল না, আপনার জ্ঞানটা পুরোটা মারায় কাজ করছে। 10,323 সিপিএম জমানায় অনিয়মের জন্য প্যানেল খারিজ হয়েছে, তাদের কেন বাঁচাতে পারলেন না বিকাশ ভট্টাচার্যরা? বিজেপি বলেছিল তারা এসে বাঁচাবে, তারাও কিছু করেনি, শেষ হাহাকার চলছে ত্রিপুরায়। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, জটটা খুলে চাকরিটা দেওয়ার চেষ্টা করছেন, চাকরিটা রাখার চেষ্টা করছেন। ত্রিপুরায় যারা চাকরি খেয়ে চাকরি বাঁচাতে পারেনি তাদের প্রতিনিধিত্ব করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি ত্রিপুরায় তাঁর সরকারের, তাঁদের দলের সরকারের অনিয়মের জন্য ছেলেদের চাকরি গেছে সেটা বাঁচাতে পারেননি, আর এখন পণ্ডিতি ফলাতে চাকরি খাওয়ার রাজনীতি করছেন। এদের আইনি যা দক্ষতা, বাঁচাবার নয়, মারার। উনি যোগ্যদের ক্লাস নেওয়ার পক্ষেও কার্যত নন, বলছেন অসুবিধা হচ্ছে শিক্ষকের, অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক আছে আজকে, তারা পেনশন পান, তাদেরকে দিয়ে ক্লাস করা। আমার একটা ছোট্ট কথা, এই যে প্রত্যেক কথায় বিকাশবাবু চাকরি খাওয়ার পক্ষে কথা বলছেন, আমার একটাই কথা, ত্রিপুরায় সিপিএমের জমানায় 10,323-এর এইভাবে অনিয়মের জন্য গোটা প্যানেল বাতিল হয়েছিল, আপনি তাদের বাঁচাতে পারলেন না কেন? তাদের বাঁচাতে পারলেন না কেন? আপনি এখানে জ্ঞান দিচ্ছেন, আপনি এখানে কেন জ্ঞান দিচ্ছেন? ত্রিপুরার মাটিতে একবার যান না, ত্রিপুরার মাটিতে গিয়ে শিক্ষকদের মঞ্চে একবার দাঁড়ান না বিকাশবাবু, যান না ত্রিপুরায়, ত্রিপুরার গিয়ে শিক্ষকদের মঞ্চে একবার দাঁড়ান না।
আপনি চাকরি খাওয়ার সমর্থনে নানা রকম বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন। একটাই প্রশ্ন, আপনার এই অগাধ পাণ্ডিত্য, আইনি পাণ্ডিত্য, ত্রিপুরায় সিপিএম জমানায় অনিয়মের জন্য প্যানেল বাতিল হয়ে চাকরি হারানো 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচাতে আপনি তাদের বাঁচাতে পারলেন না কেন? তখন তো সুপ্রিম কোর্টে গিয়ে সিপিএমের সওয়াল ছিল যে কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হতে পারে না। আজকে কেন উল্টো কথা বলছেন যে গোটা প্যানেল বাতিল করতে হবে? সেই কারণেই বলছি, ওনাদের জ্ঞান মানুষকে বাঁচাবার জন্য নয়, ওনাদের জ্ঞান ধ্বংসের জন্য, জটিলতা তৈরির জন্য, মেরে ফেলার জন্য। জিটিএর 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ প্রশাসনিক বিষয়, ওখানে যারা আছে তারা। শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে একজন মোতাবাড়ি যাওয়ার অনুমতি দিল কোর্ট যখন দিয়েছে তারা বুঝবেন। যে জায়গাগুলো স্পর্শকাতর, যে জায়গাগুলোয় বিজেপি বারবার গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে, যেই জায়গাগুলো সম্পর্কে বিকৃত প্রচার করছে, সেখানে যদি কোর্ট মনে করেন যারা প্ররোচনা দিচ্ছে তাদেরকেই ঢুকতে দেবেন, কোর্ট বুঝবে। শুভেন্দু অধিকারী বলছেন যে এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা না দিলে নবান্নের সামনে ধর্ণা করবেন, বিক্ষোভ করবেন। এপ্রিল মাসটা গরম, খুব গরম, মানে ওই সময়টা এমনিতেই ওর মাথা গরম আছে, বিজেপির মধ্যে সব নানা গোষ্ঠী টোষ্ঠীর ব্যাপার রয়েছে ইত্যাদি। তার মধ্যে এপ্রিল টেপ্রিলে রাস্তাঘাটে বসলে ও যেন বসলে একটু ছায়া দেখে বসে। আমি ওকে অনুরোধ করবো যেখানে সেখানে বসতে পারে, রাস্তাঘাট অমুক তমুক, যেখানে গঙ্গার ধার, যেখানে ইচ্ছে বসতে পারে, কিন্তু একটু ছায়া ফায়া দেখে যেন বসে। আর এই রাস্তার বসার কাজই তো ওদের বছরের পর বছর করে যেতে হবে, কারণ নবান্নটা তো থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখতে পারেন না। তো গোড়াতেই তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বিধানসভার, এটা তো আমাদের দেশের সংবিধান বলছে যে বিধানসভায় যে বিলটা পাস হয়ে যাচ্ছে সেটা রাজ্যপাল তাকে অনুমোদন দিতে হবে। এ বিষয়ে বিস্তারিতভাবে একেবারে নিয়ম নীতি বলা আছে। এখন রাজ্যপাল যদি সেটা না মানতে চান তাহলে সুপ্রিম কোর্টকেও সেটা মনে করিয়ে দিতে হবে, আর সেগুলো রাজ্যপালকে একদিন না একদিন তো সেটা মানতে হবে। যারা চাকরি হারালো তারা শহীদ হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের একটা সংগঠন আজকে রাজভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছে, এবং তাতে তারা বলছে যে রামনবমীকে ঘিরে বিজেপি হাওড়াতে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। তারা গিয়ে সেখানে ডেপুটেশন দিয়েছে, শুভেন্দু অধিকারী তাকে মালা পরিয়েছে, জুতোর মালা, বিক্ষোভ। দেখুন, এটা কোনো এলাকার কোনো স্থানীয় সংগঠনের বিষয়, এবং সেই এলাকায় যদি বিজেপির নামে কেউ কোনো অরাজকতার চেষ্টা করে থাকে, কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে থাকে, ধর্মের নামে অধর্মের কাজ করে থাকে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা হিংসা ছড়াবার চেষ্টা করে থাকে, তাহলে এলাকার নাগরিকদের তার প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে। কাশীপুরে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে দুই কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে গতকাল ও গন্ডগোল। ফুল কে আগে দেবে? ওটা মেয়র গেছেন বলে সবাই খুব আনন্দ পেয়েছে, মেয়রকে দেখে ওনাদের অত্যন্ত মানে খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। কারা আগে মেয়রকে ফুল দেবেন ওটা বেশি ভিড় হয়ে ওরকম যেরম হয় লাইনে একটু ধাক্কাধাক্কি, ওর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। তৃণমূল একদম একটা এক পরিবার, এবং ওখানে শুধু ববি হাকিম, ফিরহাদ হাকিম, মেয়র গেছিলেন, ফলে তাকে ফুল দেওয়ার কে আগে দেবে তাই নিয়ে নিজেদের মধ্যে একটু ইয়ে হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আজকেও দেখা যাচ্ছে যে চাকরিহারাদের একাংশ মেদিনীপুরের মাঠে ওখানে মিছিল করে, ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সংগঠনটি শহীদ মিনারেও তারা বসে আছে, বড় আন্দোলনের কথা বলছে। সেটা তো দেখুন, যাদের চাকরি গেছে, যারা যোগ্য, যাদের চাকরি গেছে, এত কষ্ট করে পাওয়া চাকরি এইভাবে একটা সুপ্রিম কোর্টের রায়ে চলে যাওয়া, ফলে তাদের মধ্যে তো যন্ত্রণা কাজ করবেই, এবং সেই যন্ত্রণা সুযোগ নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল, শকুনের রাজনীতি যারা করে, তারা তাদের যন্ত্রণার আবেগকে প্ররোচনা দেবে, নানা ধরনের কাজ করতে বলবে, কিছু লোক বিভ্রান্ত হতে পারেন। তো ফলে যারা সত্যি চাকরি হারিয়ে বিপন্ন, আমরা সবাই তাদের পাশে আছি, আমরা চাই দ্রুত সমাধান হোক, আমরা আস্থা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। এর বাইরেও যারা আন্দোলন বা অমুক কিছু কথা বলবেন, আমার মনে হয় সকলের একটু ধৈর্য ধরে মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা করছেন সেটা একটু দেখে নেওয়া ভালো। বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি আপনাদের দলেরই অপর সাংসদ সৌগত রায়কে চোর বলে কটাক্ষ করলেন,
এবং বলছেন যে নারদের টাকা নিয়েছেন, তোয়ালে মুড়ে টাকা মাথা নিয়েছেন, হেট হয়ে গেছে। মাথা হেট হয়ে গেছে আমাদের। ও বলছেন যে সব চোরেরা সব একসাথে হয়েছে। এখন এই বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদার সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন ঠন আওয়াজ হয় লেগে গেলে। তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে, তখন একদম এক পরিবারের মতো। নিশ্চয়ই এটা দেখুন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে, তো সেটা আবার মিটে যাবে দু একদিনের মধ্যে। আজ সৌগত রায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে শেপে নিয়ে এসেছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা দলটাকে নষ্ট করে দিল। দেখুন এরা, আমার মনে হয় এরা সৌগতদাও যথেষ্ট বর্ষিয়ান, ফলে এখন এটা এইভাবে আমাদের পক্ষে কোনো মন্তব্য করার জায়গা নেই। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন, আমরা নিশ্চিত যে এটা বেশি দূর আর গড়াবে না। আমি আবার বলছি, এত বড় পরিবার, এতজন হেভিওয়েট সাংসদ, ফলে তাদের মধ্যে কখনো কোনো জায়গায় একটু টুকটাক লেগে যায়, তারই কোনো একটা ঘটনা ঘটেছে, এগুলো একটা বড় পরিবারে হয়, সেটা আবার এক হয়ে যাবে। বলছেন যে তাকে সরানো হোক বলছেন সৌগত রায়। দেখুন এই ধরনের কথাগুলো প্রকাশ্যে না আলোচনা হয় ভালো। একটা সংসদীয় দল লড়াই করছে, তার সিনিয়র নেতারা রয়েছেন, ফলে আমরা নিশ্চিত যে এই পরিবারটা আবার একই থাকবে, এটা কোনো বিষয় না। তো কদিন আগেই আমরা দেখলাম আমাদের সর্বভারতীয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি সুন্দর একটা পরিবার, এতজন সাংসদ একসঙ্গে বসে কি সুন্দর ছবি ছিল। তো সেটাই হচ্ছে আসল ছবি। এবার ব্যতিক্রমী কখনো কোথাও সবাই কাজের চাপে থাকেন, একটা কিছু একটা 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 বাদানুবাদ হয়ে গেছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। তবে এই ধরনের এবারে কোথাও তাদের নিজেদের মানে একটা প্রাথমিক প্রতিক্রিয়ার পর একবার থেমে যাওয়াটা ভালো, কারণ এই জিনিস চলতে থাকলে সাধারণ যারা আমরা কর্মী, সাধারণ যারা সমর্থক, যারা সাধারণ সোশ্যাল মিডিয়ায় লড়াই করেন, তারা খুব অস্বস্তিতে পড়ে যায়। ফলে এটা হয়ে যায় কখনো, এটাও স্বাভাবিক, এর মধ্যে কোনো মানে অস্বাভাবিকতা কিছু নেই, মিটেও যাবে। কিন্তু অনেক সিনিয়র একসঙ্গে একটা কোনো ঘটনায় যদি ইনভলভড হয়ে যান, কোনো ঝগড়ায়, সেক্ষেত্রে সেটা দলের সাধারণ কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের পক্ষে সেটা একটু এম্বারাসিং হয়ে যায়। কারণ আমাদের কথায় কথায় বিজেপি, সিপিএম, কংগ্রেস বা যারা বিরোধী কুৎসা করছে তাদের জবাব দিতে, তাদের কুৎসাকে কাউন্টার করতে আমরা সর্বশক্তিতে নামি। সেখানে আমাদের মানে সিনিয়ররা একটু জড়িয়ে পড়লে সেটা খুব এম্বারাসিং হয়ে যায়। মহিলা সাংসদদের সঙ্গে অসম্মানজনক আচরণ করতে মারাত্মক। দেখুন এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যারা আছেন তারা প্রত্যেকে সিনিয়র। কল্যাণদা অত্যন্ত সিনিয়র, দক্ষ আইনজীবী, দক্ষ সাংসদ। সৌগতদাও বর্ষিয়ান সাংসদ। যারা ওখানে আছেন মানে মহুয়াও অত্যন্ত দক্ষ সাংসদ। ফলে এদের মধ্যে কি হচ্ছে, কোথাও একটা বাদবিতণ্ডা হয়েছে, আমি এ নিয়ে একটি মন্তব্যও করব না। শুধু একটাই কথা বলছি, বড় পরিবার হয়ে যায়, মিটে যাবে। 2, আমাদের দলের নেতৃত্ব গোটা বিষয়টি জানেন, এই বিষয়টা তারা দেখছেন। কল্যাণ সৌগতদা বলছেন যে সুদীপদা অসুস্থ, সেই সুযোগে কল্যাণ হাতে পেয়ে না গলা কাটছে সব। আমি এই কথার উত্তর দেব না,
কারণ আমি দোষের মধ্যে একবার বলে ফেলেছিলাম সুদীপদা সুস্থ হয়ে উঠুন, তখন আমাকে সবাই মিলে বলা হলো সুদীপদা হচ্ছে পুরো সুস্থ। এখন এবার আজকে আবার সৌগত রায় বলছেন সুদীপদা অসুস্থ, তাকে দীর্ঘদিন তিনি পার্লামেন্টে যেতে পারেন না। আমি এর মধ্যে ঢুকবো না। আমি জানি সুদীপদা পুরো অরণ্যদেবের মতো ফিট। আচ্ছা, প্রধানমন্ত্রী তো সব চুরগুলো এক জায়গায় হয়েছে, তার মধ্যে একজন আমার লন্ডনে গেছিল এরকম বলছেন। বলতে পারবো না উনি কার কথা বলছেন, কিন্তু ওনার সেন্টেন্সটা মানে উনি যেটা বলেছেন আর তুমি যেটা বলছো সেটা কিন্তু এক নয়। ওনার বলা সেন্টেন্সটা আমি শুনেছি, ফলে তুমি যে সেন্টেন্সটা বলছো আর উনি যে সেন্টেন্সটা বলেছেন সেই সে দুটো এক নয়। যে রাহুল গান্ধী চিঠি দিলেন রাষ্ট্রপতিকে যে যারা চাকরি হারালে যাতে চাকরিতে বল রাখা যায়, তাদের যাতে হস্তক্ষেপ করা যায়, এ তো মানে এটা সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক চিঠি। যে কেউ চিঠি দিতে পারেন, এ নিয়ে কোনো বিষয় নেই, কিন্তু মানে এই জটিলতাটার সমাধানের ক্ষেত্রে এই চিঠির কোনো ভূমিকা নেই। তৃণমূল সাংসদদের মধ্যে কথাবার্তা বলে দিয়েছি সেগুলো। আচ্ছা বলছি যে বিজেপি তো পুরো মাঠে নেমে পড়েছে, অমিত মালবিয়া এই যে তৃণমূলের অন্দরে আরে ওদের আছে কি, আগে তৃণমূলের দু একজনের একটু মত পার্থক্য হয়েছে বলে এইসব অমিত মালব্য অমুক তমুক এদের ও দেখুক না, আগে নিজেদের সামলাক। এখানে দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী এগুলো আগে সামলাক। অমিত মালব্যকে বলুন আগে এদের নিয়ে টুইট করতে। তৃণমূলকে যাদের নিয়ে টুইট করবেন দুদিন বাদে দেখবেন তারা আবার সবাই একসঙ্গে, আর তারা সবাই মিলে বিজেপিকে হারাবে। তো তাও এখন নিজেদের কোনো উন্নয়নের ইস্যু নেই, কোনো পজিটিভ ইস্যু নেই, মানুষের কাছে যাওয়ার কিছু নেই। তৃণমূলের যদি দুজনের একটু ঝগড়া হয়ে থাকে সেইটা উনি টুইট করে বসলেন। কদিন আগে বিরোধী দলনেতা একটা মন্তব্য করেছিলেন, আর সেখানে আবার দিলীপ ঘোষ তার বা অন্যান্য নেতা নেত্রীরা তার দ্বিমত পোষণ করেছেন সম্পূর্ণভাবে মিডিয়ার সামনে। অমিত মালব্য সেগুলো টুইট করলেন না কেন? কুণালদা, চাকরি হারাদের কয়েকজন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না। তো উনি করে দেননি কেন? ওনার কাছে যদি ছিল, ওনার কাছে তো মামলা ছিল, উনি তখনই করে দেননি কেন? আর মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না কথাটাই তো সবচেয়ে বড় ভুল। গোটা জিনিসটা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন কি তিনি এটা সমাধান করেননি? জটটা রেখেছেন তিনি বিজেপি সাংসদ হয়ে এসে এটাকে ইস্যু করবেন বলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বলেন যে এটাকে সমাধান করা সম্ভব, তাহলে তিনি যতদিন বিচারপতি ছিলেন তখন সমাধানটা করে দেননি কেন? তিনি এত নানা অবজারভেশন দিয়েছেন, কোনো মিডিয়া দেখাতে পারবে না উনি সমাধানের কোনো ফর্মুলা কোর্টের বেঞ্চে বসে বলেছেন। তাহলে কি উনি জটটা পাকিয়ে রেখেছিলেন? ওনার মাথায় ছিল আমি দুদিন বাদে বিজেপি করব, এখন আমি হাইকোর্টের চেয়ারটাকে মিসইউজ করি, তাতেই জটটা পাকুক, আমি বিজেপির এমপি হয়ে এসে তখন আমি এটাকে আবার ইস্যু করব। তো এই ধরনের কথাবার্তাটা আমার মনে হয় ঠিক নয়। আমার ধারণা অভিজিৎবাবুর যদি কাছে কোনো ফর্মুলা থাকে সংবাদ মাধ্যমকে ডেকে প্রকাশ্যে বলুন, অথবা যদি সত্যি মুখ্যমন্ত্রীকে বলতে চান মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ফর্মুলাটা বলুন, বা শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে ফর্মুলাটা বলে সেই চিঠিটা সকলের সামনে দিয়ে দিন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি অফিসে গিয়েছিলেন, কিন্তু এসএসসি কেউ দেখা করেনি, তিনি বলেছেন আবার কালকে যাবেন। সেটা ওনার, দেখুন উনি মানে ওনার এগুলো সব একটু, যতটা বিচারপতি থেকে উনি প্রচারের আলোয় থাকতেন তো ততটা তো সাংসদ হয়ে উনি কার্যত অনেক নিষ্প্রভ। তো ফলে এই চাকরি ব্যাপারটা হচ্ছে ওনার পলিটিক্সের একটা অন্যতম প্রচার এবং নিজের পলিটিক্সে ভেসে থাকার জায়গা। উনি জীবনে যত প্রচার পেয়েছেন বিচারপতি হিসেবে এই চাকরি ইস্যুতে পেয়েছেন। তো এখন আবার ওই জন্য তিনি এই ইস্যুটায় ঢুকছেন যে এটা উনি বিজেপি সাংসদ বা বিজেপি নেতা হিসেবে উনি খুব নিষ্প্রভ, ওনাকে বাকিরা সেভাবে সামনে আসতে দিচ্ছে না। সেই কারণে উনি আবার ওনার স্লটে গিয়ে উনি নিজের মতো করে একটু ভেসে উঠতে চাইছেন। ওষুধের পর এবার দেখা যাচ্ছে সিলিন্ডারেরও দাম বাড়লো, এগুলো হয়ে গেছে কাল।
কি হচ্ছে? দাদা, কলকাতা শহরে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালক তারা মদ্যপ অবস্থায়, হ্যাঁ, এটা কি? কলকাতা শহরে টালিগঞ্জে টলিউডে পরিচালক অভিনেতা অভিনেত্রী গাড়িতে মদ্যপ অবস্থায় পিষে মেরে দিল একজনকে। সেই টলিউডের তারা কোথায় গেলেন? যারা কমাস আগেও রাস্তায় নেমে নানা অঙ্গভঙ্গি করে বড় বড় কথা বলছিলেন, আজকে কেন এইসব পরিচালক অভিনেতা অভিনেত্রী, কেন আজকে একটা গরিব লোক সাধারণ লোক, তাকে মদ্যপ টলিউডের এই কয়েকজন গাড়িতে পিষে মেরে দিল? এর বেলা আপনারা বুদ্ধিজীবী নন? কোথায় গেলেন এইসব অভিনেতা অভিনেত্রীরা? অমুকের গালে গালে জুতো মারো তালে তালে। বিপ্লব শুকিয়ে গেল? বিপ্লব কই? টালিগঞ্জে টলিউডের বিপ্লবীরা আজকে নীরব কেন? আজকে কেন এদের চরম শাস্তি, এদেরকে বয়কট, এগুলো কেন হবে না? কেন ডাক দেবেন না আপনারা? একটা সমাবেশ হোক, একটু মোমবাতি নিয়ে বেরোন। আপনাদের লোকেরা, আপনাদের টলিউডের মদ খেয়ে আউট হয়ে গাড়ি চালিয়ে পিষে দিয়ে লোক মেরেছে, মোমবাতি নিয়ে বেরোবেন না? শাস্তি চাইবেন না? বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? কোথায় গেলেন? অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কোথায় গেলেন সেই সব বিপ্লবীরা? এদের সব চিনে রেখে দিন। সব সুবিধাবাদী। কারুর ছবি মুক্তি পাচ্ছিল, কারুর সিরিয়াল মুক্তি পাচ্ছিল, কারুর নাটক মুক্তি পাচ্ছিল, সব নিজেদের পাবলিসিটির জন্য কমাস আগে রাস্তায় ছিল। যদি সত্যি মানুষের জন্য দরদ হতো, এই গরিব লোকটার জন্যও ওদের ইন্ডাস্ট্রির লোক মেরে দিয়ে গেল, মদ খেয়ে গাড়ি চাপা দিয়ে মদ্যপ অবস্থায়। তার জন্য একটা মোমবাতি, একটা স্টেটমেন্ট, একটা পোস্ট আসছে না। কুণালদা, যে বিজেপিতে দেখা যাচ্ছে যেন 26-এর নির্বাচন নিয়ে ওরা একদম রেডি, কিন্তু এদিকে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় সভাপতি নির্বাচনই করতে পারছে না। কি বলবো? এগুলো কোনো মানে বিষয় না। বিজেপি কোনো রেডি ফেডি নয়। বিজেপি একটা জিনিসের জন্য রেডি, আবার হারার জন্য। শেষ প্রশ্ন আমার একটা, আমার শেষ আপনার আর একটা প্রশ্ন। আরজি করের ঘটনা নিয়ে দেখা গেছিল যে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু শিক্ষক চাকরি বাতিলের ঘটনার আগে থেকে কি তৃণমূল সাবধানী কিছুটা? এসব প্রশ্ন না।